কি? হঠাৎ একটা ব্যাপার ঘটল, যার জন্য প্রস্তুত ছিলেন না তিনজনের কেউই। জলাভূমির পাড়ে দাঁড়িয়ে ভর সকালবেলায় কথা বলছিলেন তিনজনই। হঠাৎ দিনের উজ্জ্বল আলোকে সরিয়ে সেখানে এক পলকে যেন নেমে এলো রাত্রির অন্ধকার। চমকে উঠে আশেপাশে তাকিয়ে দেখে যেন বাকরুদ্ধ হয়ে গেলেন বরখা। কোথায় সে গার্ডওয়াল? কোথায় সে জমকালো রং করা বাড়ি? জানুয়ারি 2000 সাল, সকাল 9:15। এই বাসভবনটি আমার দাদামশাই শ্রী ত্রৈলোক্যনাথ চট্টোপাধ্যায়ের আমলে নির্মাণ করা হয়েছিল গত শতাব্দীর শেষের দিকে, ওই প্রায় 1890-এর দশকের মাঝামাঝি। দাদামশাই মারা যাওয়ার পর ভবনটি ফাঁকাই পড়ে থাকত। পরে জেল থেকে মুক্ত হয়ে আমি এখানে থাকতে শুরু করি। কথা হচ্ছিল ব্রজমোহন বাবুর প্রকাণ্ড বাসভবনের বসবার ঘরে বসে। প্রায় অন্ধকার ছিল ঘরটি। ভবনের কেন্দ্রীয় অংশে সামনের দিকটি করে এটি থাকায় সকালের সূর্যের আলো সেরকম ঢোকেনি ঘরটিতে। তার উপরে পুরনো আমলের বাড়িগুলির দেওয়ালের চওড়া গাঁথনি, সব মিলিয়ে ঘরের ভেতরটা অন্ধকার থাকায় এই সকালে টিউবলাইট জ্বালাতে হয়েছে বসবার ঘরে। এখানে আসবার পর ঘরের ভিতরটা খুঁটিয়ে দেখে নিচ্ছিল ওরা দুজনেই। পুরনো আমলের চেয়ার টেবিল, ঘরের ভিতরে থাকা সামান্য আসবাবপত্র, প্রতিটিতেই অবশ্য সংস্কারের অভাব স্পষ্ট। ব্রজমোহন বাবু কি কৃপণ নাকি মিতব্যয়ী? বসবার ঘরে পৌঁছে দিয়ে ওদের বসিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছিলেন সাধারণ প্যান্ট শার্ট পরা একটি টাক মাথা লোক। বেশ কিছুক্ষণ পর একটি ট্রেতে করে মুখে স্ট্র বসানো দুটি ডাব নিয়ে সামনের টেবিলে রেখে আবার চলে গেলেন তিনি ঘরের বাইরে। এর 5 মিনিট পর ঘরে এলেন গৃহস্বামী। অজিত ঢাউস ক্যামেরা ব্যাগটিকে একটি চেয়ারে রেখে বেশ মনোযোগ দিয়ে ডাবের জল খাচ্ছিল। ব্রজমোহন বাবুকে অবশ্য ঢুকতে দেখে এখন সেটি তাড়াহুড়ো করে টেবিলে রেখে উঠে দাঁড়ালো। বরখাও অবশ্য উঠে দাঁড়িয়েছিল। সহাস্য মুখে ওদের দুজনাকে বসতে বলে সামনের চেয়ারে গুছিয়ে বসলেন ব্রজমোহন বাবু। সেই সুযোগে বরখাও একবার ভালো করে দেখে নিল ব্রজমোহন বাবুকে। ভদ্রলোকের যথেষ্ট বয়স হয়েছে, এ কথা তো বলাই বাহুল্য। মাথায় বড় চুল ব্যাকব্রাশ করা, সব সোনের দাড়ির মতো পাকা, মুখে অজস্র বলিরেখায় ভর্তি, ছোট নাক, মুখে বাহারি দাড়ি গোঁফ, দুটি সম্পূর্ণ সাদা। গায়ের স্যুট আর বুটে ভদ্রলোকের আভিজাত্য টের পাওয়া যাচ্ছিল যথেষ্টই, কিন্তু একটা বিষয় খেয়াল করে মনটা একটু তিক্ত হয়ে গেছিল বরখার। সেটা হলো ভদ্রলোকের চোখের দৃষ্টি। কিরকম যেন সন্দেহপ্রবণ, সন্দিগ্ধ তার চোখের দৃষ্টি, যেন কোনো বিষয়ে সর্বদা সন্দিগ্ধ, যেন বরখাদের হঠাৎ এসে পড়া বিষয়টি খুব একটা ভালো চোখে দেখছেন না তিনি। কথাবার্তা চলাকালীনই লক্ষ্য করলেন বরখা শুটিংয়ের লাইট কোন অ্যাঙ্গেল থেকে নিলে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে তা বোঝার জন্য অজিতকে ঘুরতে হচ্ছিল ঘরের বিভিন্ন কোণে। তার ঘোরার সাথে সাথে বৃদ্ধের সন্ধানে চোখ দুটিও যেন লক্ষ্য করে যাচ্ছিল তাকে। কি বাতিগ্রস্ত লুক রে বাবা! বৃদ্ধের বয়স আন্দাজ করে বিষয়টিকে এরপরে আর পাত্তা দিতে চাইলেন না বটে বরখা, কিন্তু মনের ভিতর একটা খচখচানি রয়েই গেল তার। আপনারা গুলি চালানো কোথা থেকে শিখলেন?
সাক্ষাৎকার শুরুর দিকে 2-4টি গতানুগতিক প্রশ্নোত্তর সেরে সরাসরি আসল প্রশ্নে চলে গেলেন বরখা। লোকটির চাউনির মতো এর কথাবার্তাগুলিও বেশ নিরস। তিনি যেন কোনো মতে দায়সারা কিছু উত্তর দিয়ে তাদেরকে তাড়াতে পারলেই বাঁচেন, এমন একটা কথাবার্তার ধরন। এদিকে একটা সমস্যা হচ্ছে কিছুক্ষণ ধরে, যেটা বরখা অজিতকে বলতে পারছেন না। ব্রজমোহনের বাসভবনে ঢোকবার পর থেকেই কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে তার, কেমন যেন একটা জ্বর জ্বর গা গুলানো বমি বমি ভাব, একটা অস্বস্তি যেটা তিনি সর্বসমক্ষে প্রকাশ করতে পারছেন না। জেটল্যাগ আর জলবায়ুর পরিবর্তনই এর পিছনের মূল কারণ হবে, এমনটাই ভাবছিলেন তিনি মনে মনে। প্রশ্নটা শুনে একটু নড়ে চড়ে বসলেন ব্রজমোহন বাবু, তারপর বললেন, আমি অম্বিকা কিঙ্কর। আমরা সবাই অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলাম। কালীদা আমাদের নিয়ে গিয়েছিলেন ওই সমিতিতে। ওখানেই আমরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র চালাতে শিখি। আমাদের মধ্যে সোমেশ বোমা বাঁধতে জানত। জেলে থাকাকালীন পুলিশের চোখ এড়িয়ে অনেক দিন ধরে বেশ কয়েকটি পেট্রোল বোমা তৈরি করে ও। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আচ্ছা ব্রজমোহন বাবু, প্রচলিত জনশ্রুতি অনুযায়ী সেলুলার জেল তো এমন একটি দুর্ভেদ্য জেল যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। এরকম কড়া প্রহরার মধ্যে থাকা জেল ভেঙে আপনারা পালালেন কি করে? খুব ভালো প্রশ্ন বরখা দেবী। সাধারণ ও প্রচলিত ধারণা অনুযায়ী জেলখানাটিকে ইমপেনিট্রেবল হিসেবেই বানানো হয়েছিল, আর ওটা তাই ছিল বটে। কোনো বহির্শক্তির সাহায্য ছাড়া অসম্ভব ছিল ওই জেলের চৌহদ্দির বাইরে বেরিয়ে আসা। বিরাট উঁচু দেওয়াল, দেওয়ালের বাইরে গভীর ট্রেঞ্চ, তাই গোদের ওপর বিস্ফোরা। জেলের কয়েদিদের খুপড়ি ঘরে একা থাকতে বাধ্য করা, যাতে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে না পারে। কিন্তু এর বাইরেও একটা দিক ছিল যেটা কেতাব থেকে উধাও। দ্বীপভূমি হওয়ার সুবাদে এখানে প্রয়োজনীয় শ্রমিক খুব একটা মিলত না। ফলে ওই বিশাল জেলের দৈনন্দিন কাজ করতে হতো জেলের কয়েদিদেরই। বাথরুমটা আপনি বানাতেই পারেন, কিন্তু কোমর সাফ করবে কে? যে ছেলে আমাদের রাখা হতো সেগুলি এতই ছোট যে আমরা দুপাশে হাত ছড়িয়ে দিলে দেওয়ালে হাত এসে ঠেকত, আর মেঝেতে শুয়ে হাত ওপরের দিকে বাড়ালে হাত এসে ঠেকত মাথার কাছের দেওয়ালে। বুঝতেই পারছেন কি প্রতিকূল পরিবেশে আমরা একাকী দিন কাটিয়েছি। কিন্তু সকালে যখন আমরা একসাথে মিলতাম জেলের ভেতরের বিশাল খোলা মাঠে, রাত্রের দুঃখ ধুয়ে যেত ওই ধীরের চাঞ্চল্যে। আপনারা বাইরের পৃথিবীর খবর পেতেন? একদমই না। বস্তুত আমাদের মধ্যে অনেকেরই স্পষ্ট ধারণা ছিল না কোন চলতি বছরে আমরা বাস করছি। বাইরে থেকে কোনো সংবাদপত্র তো দূর, একটা চিঠি পর্যন্ত ঢোকবার অনুমতি ছিল না ভেতরে। বাটুল সর্দার আর মার্গারেট না থাকলে আমি নিজেও জানতে পারতাম না যে সাজায়ে কালা পানি পাওয়ার পর 4 বছর পেরিয়ে গেছে। বাটুল সর্দার, মার্গারেট, এরা কারা? বাটুল সর্দাররা বংশানুক্রমিকভাবে আমাদের এই বাসভবনটিকে রক্ষণাবেক্ষণ করে এসেছে। ও আমাকে চিনত। আমি জেলে বন্দি আছি খবর পেয়ে
একদিন ঝাড়ুদারের বেশে ও নিজে এসে আমায় দেখে গেছিল। তারপর ওর শাগরেদদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে। আন্দামানে আমাদের বাড়ি আছে, লোকালদের সাথে পরিচিতি আছে, এ তথ্য বোধহয় ব্রিটিশ গভর্নমেন্ট পায়নি, ফেলে আমাকে অন্যত্র কোথাও স্থানান্তর করত। আর মার্গারেট? কমিশনার লেম্যানের পালিতা কন্যা। ওর অপর একটি পরিচয়, বাপের 180 ডিগ্রি উল্টো দশায় ও ছিল ভারতীয়দের প্রতি বন্ধু মনোভাবাপন্ন। ও না থাকলে আমরা কিছুতেই জেল থেকে পালিয়ে আসতে পারতাম না। ভেরি ইন্টারেস্টিং। আপনাদের পলায়ন পর্বটা যদি একটু বিশদে বলেন, মানে দর্শকরা জানতে চায়। বেশ কিছুক্ষণ অন্যদিকে তাকিয়ে যেন সেই ঘটনাগুলি এক এক করে মনের স্মৃতিকোঠায় সাজিয়ে নিলেন ব্রজমোহন। সবকিছু ঠিকঠাক সাজিয়ে নিয়ে এবারে তিনি ধীরে ধীরে মুখ তুলে বলতে লাগলেন। জেলের ভেতর প্রথমটায় নিজেকে অত্যন্ত একা মনে হতো। এমন একটি জায়গা যেখানে বাইরের দুনিয়ার প্রবেশ নিষিদ্ধ। এতগুলো কয়েদি ওখানে আমরা থাকতাম, কিন্তু একজনেরও পরিবারের কোনো লোক কোনোদিন দেখা করতে আসতো না আমাদের সাথে। এমনকি কোনো চিঠিও আসতো না কোনোদিন কারোর নামে। পরে শুনেছিলাম জেল কর্তৃপক্ষ চিঠি ছাপাটির বিষয়টি সেন্সর করে দিয়েছিল, যাতে আমাদের কারোর মনে কোনো ধারণা তৈরি না হয় আমরা কদিন বন্দি আছি এখানে। মৌমাছির কুঠুরির মতো এক একটি সেল, ভালো করে হাত পা ছড়িয়ে শোয়ার জায়গা পর্যন্ত ছিল না ওর মধ্যে। জেলের ভেতরে কত অপরাধ করলে কাল কুঠুরি তো রয়েইছে। ওখানে শুনেছি ঘরটা আরো ছোট, বসার জায়গাও নাকি ছিল না ওর মধ্যে। কত বিপ্লবী ওখানে থেকে পাগল হয়ে গিয়েছিল জানো। আমাদের ওপর হুকুম ছিল কথা পর্যন্ত না বলার। একে তো আষাঢ়ে সব নিয়ম, তাই পৃথিবীর সবচেয়ে রদ্দি খাদ্য। মশা মাছির উপদ্রব, আর সর্বক্ষণ হাইল্যান্ডার পুলিশদের দাঁত খিঁচুনি আর লাঠির বাড়ি। মাথা খারাপ হয়ে যায়নি কেন সে কথা ভাবলে এখনো আমি অবাক হয়ে যাই। মোটামুটি গায়ের হাড়গোড় শুকিয়ে আসছিল। ঠিক এই সময় দুটি পর পর ঘটনা ঘটল। ভাগ্যক্রমে দেখা হলো বাটুল সর্দার আর মার্গারেটের সাথে। বাটুলের ব্যাপারটা আগেই বলেছি, হ্যাঁ এবারে মার্গারেটের ব্যাপারটা বলি বরং। জেলে থাকাকালীন শেষের দিকটায় হাঁপিয়ে উঠেছিলাম। ওই সময় একটা বদ রোগ চেপেছিল মাথায়, দেওয়ালের গায়ে আঁকি বুকি কাটা। সেটাই করছিলাম একদিন সকালে সেলে বসে। হঠাৎ দেওয়ালে কার ছায়া পড়ল। তাকিয়ে দেখি মার্গারেট, সঙ্গে একজন গার্ড। ইশারায় গারদের গেটের কাছে আসতে বলে হাতে একটা নোট বই আর পেন্সিল নিয়ে সেলের সামনেই বসে পড়ল একটা টুল পেতে। কথাবার্তা বলে বুঝতে পারলাম ও সাইকোলজিস্ট। জেলের বন্দিরা কিরকম মানসিক অবস্থায় রয়েছে সেটা দেখবার ভার পড়েছে ওর ওপর। একটা রিপোর্টও দিতে হবে লেম্যান সাহেবের কাছে। এই সূত্রেই আলাপ। ক্রমশ যখন ওর সাথে নিবিড়তা বাড়ে আমরা বুঝতে পারি মার্গারেট চায় আমরা দল বেঁধে পালিয়ে যাই সেলুলার জেল ভেঙে। আমরা বলতে ব্রজমোহন বাবু? আমার ওই পাশের ছেলেই ছিল অম্বিকা প্রসাদ সেনগুপ্ত বলে একটি ছেলে।
ও আর আমি মার্গারেট এলে দুজনেই আমরা জড়ো হতাম ফাটকের সামনে। পলায়নের প্ল্যানিংটা মূলত মার্গারেটের মাথা থেকেই বেরোয়। বেশ অভিনব প্ল্যানিং। কি রকম? মার্গারেট এ কথা বেশ স্পষ্টভাবে প্রথম দিনই জানিয়ে দিয়েছিল যে জেলখানায় বেশিরভাগ কয়েদিদের অবস্থাই বেশ শোচনীয়, কাজেই সবাইকে নিয়ে পালানো কোনো মতেই সম্ভব নয়। পালাতে হবে নির্দিষ্ট কয়েকজনকে নিয়ে, যারা মানসিক ও শারীরিক দিক দিয়ে সুস্থ। আবার শুধু পালালেই তো হবে না, মাথায় রাখা প্রয়োজন যে এটা দ্বীপভূমি, আর মূল ভূখণ্ড এখান থেকে প্রায় 3 দিনের পর। একটা দীর্ঘ রসদ ব্যবস্থা ছাড়া অসম্ভব এই দ্বীপভূমিতে লুকিয়ে টিকে থাকা। আর এই জন্যই প্রয়োজন একটি রক হার্ড প্ল্যানিং। এই জেলটির আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটি মাটির তলা দিয়ে সরাসরি সমুদ্রের সাথে যুক্ত, কাজেই ওই পথ দিয়ে পালানো সম্ভব নয়। কিন্তু জেলের মহাফেজখানা খুঁজে একটি পুরনো রিজার্ভার ম্যাপ খুঁজে বের করেছিল মার্গারেট, যাতে দেখা যাচ্ছে যে জেলখানাটি তৈরি করবার সময় ওই রিজার্ভারের সাথে সংযুক্ত 2টি পুরনো বাইপাস আউটলেট রয়েছে, যার কাজ ছিল কোনোভাবে রিজার্ভারে বাড়তি জল ঢুকে গেলে তা বের করে দেওয়া। এই 2টি পথের মধ্যে একটি পথ রয়েছে যা গিয়ে মিশেছে সরাসরি জঙ্গলে। এই পথটি ধরতে হবে, কারণ দ্বিতীয় পথটি ঘুরে গিয়ে আবার মিশেছে সমুদ্র গর্ভেই। এই দ্বিতীয় পথটি নতুন পথ, এটাই এখন ব্যবহার হয়। প্রথমটি অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। সমস্যা একটাই, এই পথে কারোর চোখ এড়িয়ে কোনো মতেই পৌঁছানো সম্ভব নয়। নিয়মিত গার্ড না হলেও এই পথটির দিকে নজর রাখা হয়। এই জায়গাটি ব্যবহার করতে গেলে প্রয়োজন জেলের সকল গার্ডদের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, আর তা করবার উপায় একটি, গণবিদ্রোহ। গণবিদ্রোহ? কিন্তু কিভাবে? সেলুলার জেল তো দুর্ভেদ্য একটি কারাগার। যোগসূত্র একটিই ছিল, মার্গারেট স্বয়ং। কয়েদিদের মধ্যে ওর প্রতি একটা বিশ্বাস জন্মেছিল, সহজেই সবাই আপন করে নিয়েছিল ওকে। যেটুকু অবিশ্বাস ছিল তা আমি আর অম্বিকা মেটালাম। বিদ্রোহের দিন ধার্য হলো 11ই জানুয়ারি। কিন্তু ওই দিনই বা কেন? কারণ বছরের এই সময়টায় জেলে গার্ড তুলনামূলকভাবে কম থাকে। তাছাড়া মার্গারেটের মাধ্যমে আমরা জানতে পারি একটা বড় রসদ জেলে প্রতি বছর ঢোকে ওই 8 থেকে 10 তারিখের মধ্যে। তার মধ্যে মার্গারেট এও বলেছিল ওর বাবা লেম্যান সাহেব ওই বছর ক্রিসমাসের ছুটিতে একটু কলকাতায় যাওয়ার প্ল্যান করেছেন। ক্রিসমাস নববর্ষ কাটিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ সেরে উনি ফিরে আসবেন 14ই জানুয়ারি। আমরা ওই অনুযায়ী খুঁটি সাজাই। কিন্তু কিছু না বলে সপ্রশ্ন দৃষ্টিতে ব্রজমোহনের মুখের দিকে তাকিয়ে রইলেন বরখা। সাময়িক একটা নীরবতার পর ব্রজমোহন বললেন, অভ্যুত্থানের দিন ঠিক হলো। বাটুল সর্দারের সাথে কথা বলে কৌশলে পেট্রোল আনানো হলো জেলে। আমরা ডিক সাইটে পেট্রোল জড়ো করে লুকিয়ে রাখলাম। আমাদের মধ্যে সোমেশ, সুরেশ, তপন, কালিদা আর মহতাব পেট্রোল বোমা তৈরি করতে জানত। দীর্ঘ একটা সময় ধরে পেট্রোল বোমা তৈরি করতাম আমরা।
নির্দিষ্ট সময় বিদ্রোহ হলো। আমাদের আচমকা আক্রমণে বিপর্যস্ত হয়ে গার্ডরা পিছু হটল সাময়িক কালের জন্য। জেলের গার্ডদের পর্যুদস্ত করে আমরা জেলে আসা রসদের বেশ বড় একটা অংশ হাতিয়ে নিয়ে জড়ো করেছিলাম এসকেপ রুটে, ওই বন্ধ হয়ে যাওয়া পাইপ লাইনের সামনে। গার্ডদের বন্দুক আর কার্তুজ, এছাড়া খাবার দাবার আর ওষুধ, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আরও কিছু বন্দুক হাতিয়ে নেওয়ার জন্য আমরা ফিরে আসি জেল ক্যাম্পাসে। কিন্তু আমাদের সকলকে বিস্মিত করে দিয়ে হঠাৎ রিইনফোর্সমেন্ট নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হন কমিশনার লেম্যান। কিন্তু উনি তো আন্দামানের বাইরে ছিলেন বললেন। আমরা সেটাই জানতাম, কিন্তু মোক্ষম সময়ে উনি যে কোথা থেকে উদয় হলেন সসৈন্য সমেত, তা ওই সময় দাঁড়িয়ে আমরা কেউই বুঝে উঠতে পারিনি। প্রথম দিকে আমরা কচু কাটা হচ্ছিলাম। ঠিক ওই সময়তেই আমরা প্ল্যান বিতে সরে গেলাম। মার্গারেটকে অপহরণের নাটক করে আমরা জনাদশেক বিপ্লবী সরে পড়লাম জেল থেকে। তারপর জঙ্গলে উঠে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। মার্গারেট আমাদের সাথেই ছিল। ঠিক এই সময়টাতেই মাথাটা হঠাৎ করে দপ করে ভারী হয়ে গেল বরখার। তার সাথে প্রবল অস্বস্তি, আর ভিতর থেকে একটা অদ্ভুত খিঁচুনি ভাব সারা শরীরটা জুড়ে। ধরা সর্দি বসা গম্ভীর গলায় তিনি গৃহস্বামীকে জিজ্ঞাসা করলেন, যদি কিছু মনে না করেন, আমার একটু অস্বস্তি বোধ হচ্ছে। আপনাদের ওয়াশরুমটা একটু ব্যবহার করা যাবে? নিশ্চয়ই। আপনি ওই দরজাটা অতিক্রম করে একটা প্যাসেজ পাবেন, ওটা ধরে ডান দিকে ঘুরে বাঁ হাতের দ্বিতীয় ঘরটি। আমি এক্ষুনি আসছি। ব্রজমোহন বাবুর সন্দিগ্ধ চোখের দৃষ্টি আর হঠাৎ নীরবতাকে পাত্তা না দিয়েই নির্দিষ্ট গন্তব্যে বেরিয়ে পড়লেন বরখা। কোনো কিছুকেই এখন পাত্তা দেওয়ার সময় নেই তার। শীতের সকালেও কিভাবে কেন অত্যন্ত গরম হয়ে গিয়েছে তার শরীর। ওয়াশরুমে এসে পরিষ্কার হয়ে বেসিনের জলে মুখ ধুলেন বরখা। সামনেই দেওয়াল জোড়া আয়না। এবারে মুখ তুলে সেদিকে তাকাতেই বোঁ করে মাথাটা ঘুরে গেল তার। আয়নায় তার নিজের কোনো প্রতিচ্ছবি নেই, বরং সাদা গাউনের মতো পোশাক পরা একটা অস্পষ্ট আবছা মুখ ফুটে উঠেছে সেখানে। বড় বড় বিস্মিত চোখে কিছুক্ষণ সেই অদ্ভুত প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইলেন তিনি। মুখ দিয়ে একটি আওয়াজও বেরোল না তার। কয়েক মুহূর্ত পর শুধু মাথাটা যেন একটু টলে গেল সামনের দিকে। বসার ঘরে ফিরে আসবার পর ব্রজমোহন বাবুকে দেখতে পাওয়া গেল না কোথাও। তবে তার সেই পরিচারকটিকে দেখা গেল ঘরের ভিতর চুপ করে দাঁড়িয়ে থাকতে। অজিত ক্যামেরা কোটাচ্ছিলেন। তাকে অবাক হয়ে বরখা জিজ্ঞাসা করলেন, কি হলো? উনি লোকেশন চেঞ্জ করেছেন। বাকি ইন্টারভিউটা ঘরের ভিতরে না হয়ে উনি চাইছেন খোলা হাওয়ায় পিছনের জলাভূমির পাড়ে দাঁড়িয়ে হোক। এতে নাকি ওনার বয়ান দিতে সুবিধা হবে। জায়গাটা ওই বাড়ির পিছনে এই প্যাসেজটা ধরে ডান দিকে না ঘুরে বাঁ দিকে ঘুরে সোজা এগিয়ে দুটি পাশাপাশি ঘর আর একটা দালান কোঠা ছাড়িয়ে কয়েক পা হাঁটলেই সামনে।
এবারে অজিত অবাক হয়ে গেলেন বরখার কথা শুনে। অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে? আন্দামানে তো এটাই আমাদের প্রথম ট্রিপ। তুমি কি আগে কখনো এসেছিলে এখানে? অজিতের মুখ থেকে প্রশ্নটা শুনে মুখ নিচু করে ফেললেন বরখা। পরিচারকটিও কৌতূহলী চোখে দেখছিলেন তাকে। অজিতের দিকে এক পলক তাকিয়ে নিয়ে ধরা গলায় তিনি উত্তর দিলেন, না, জানি না। এই বাড়িতে ঢোকবার পর থেকে আমার মধ্যে কি যেন হয়েছে, কেন জানি না। মনে হচ্ছে এই বাড়িতে আমি আগেও এসেছি। এর প্রতিটি ঘর আমি চিনি। যা বলছি সব যেন মিলে যাচ্ছে। বরখার কপালে একটি গোল জন্মদাগ ছিল। মাঝে মধ্যে ব্যথা করত ওখানে। দীর্ঘদিন একত্রে কাজ করার সুবাদে অজিত জানতেন সহকর্মীর এই সমস্যার কথা। এবারে উদ্বিগ্ন মুখে তিনি বরখার কপালের দিকে তাকাতেই ধরা গলায় বলে উঠলেন, না অজিত, এটা অন্য সমস্যা। মনে হয় আমার ঠান্ডা লেগেছে, কেমন যেন জ্বর জ্বর লাগছে। দুজনকে বাড়ির ভিতর দিয়ে নির্দিষ্ট রাস্তা ধরে পরিচারকটি নিয়ে গেলেন পিছন দিকের জলাভূমিতে। অবাক হয়ে দেখলেন অজিত, তাদের যাতায়াতের পথটি হুবহু মিলে গেল বরখার বর্ণনার সাথে, ঠিক যেমনটা বলেছিলেন তিনি কিছুক্ষণ আগে। এই বাড়ির কোথায় কি রয়েছে তা বরখা এত নিখুঁতভাবে জানলেন কি করে? পরিচারকটি তাদের পৌঁছে দিয়েই ফিরে গিয়েছিলেন বাড়ির ভিতরে। এবারে প্রায় 10 মিনিট পর বেরিয়ে এলেন ব্রজমোহন বাবু। সন্দিগ্ধ দৃষ্টি মেলে দূর থেকে বরখাকে ভালো করে দেখে মেপে মেপে পা ফেলছিলেন তিনি। এই সুযোগে ফিসফিসিয়ে অজিত বললেন, বুড়োর হাবভাব খুব একটা ভালো লাগছে না। কয়েক ঘন্টার ইন্টারভিউতে আবার এত তাকাতাকি কেন রে বাপু? যেন আমরা ওর ইয়ের খবর নিতে এসেছি। বুড়ো অতিশয় ঘোরেল পয়মাল, সাবধান অজিত। আমরা কিন্তু আগেই এসে গেলাম ব্রজমোহন বাবু। শেষের কথাগুলো কাছে আসা ব্রজমোহন বাবুর উদ্দেশ্যে জোরে বললেন বরখা। প্রথমে কথাগুলো অবশ্য চাপা স্বরে অজিতের উদ্দেশ্যে বলা, কিন্তু কেন হঠাৎ করে এভাবে বললেন তা যেন বরখা নিজেও বুঝতে পারলেন না। মুখে একটা মেকি হাসি মেখে ব্রজমোহন বাবু বললেন, মাফ করবেন, শীতের এই ঠান্ডা সকালে আপনাদের এনে ফেললাম জলাভূমির ধারে। কিন্তু আমাদের সংগ্রামের বাকি অংশটা বলবার জন্য অকুস্থল আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না। আমাদের সাথে ব্রিটিশদের শেষ বোঝাপড়াটা এখানেই হয়েছিল। এখানে এরকম ঘেরা জায়গায়? অজিত ততক্ষণে ক্যামেরা চালু করে ফেলছেন, সবই রেকর্ড হচ্ছে সেখানে। বরখার প্রশ্নের উত্তরে নিজের চৌহদ্দির আশেপাশে গার্ডওয়ালের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে ব্রজমোহন বাবু বললেন, এদিকটা করে তখন পাঁচিল ছিল না, আর বাড়ির সামনের যে রাস্তাটা দিয়ে আপনারা ঢুকলেন সেটা তখন ছিল না। ওই দিকটা ঘেঁষে একটা বড় জঙ্গল ছিল। বলতে পারেন জঙ্গল ঠেলেই তখন বাড়িতে ঢুকতে হতো। একটা সরু পায়ে চলা পথ ছিল। একটু ঘুরে ডান দিক দিয়ে তখন ওই বাড়িতে ঢুকতাম আমরা। তার অর্থ এই জায়গাটি তখন ফাঁকা ছিল। বেশ, আচ্ছা, জেল ভেঙে তো আপনারা পালালেন, তারপর নিজের বাড়িতে এসে পৌঁছলেন, তারপর কি হলো? জলাভূমির দিকে চোখ মেলে কিছুক্ষণ ভেবে নিলেন ব্রজমোহন বাবু, তারপর বললেন, পুলিশের চোখ এড়িয়ে আমরা যখন এখানে পৌঁছলাম তখন সন্ধেবেলা। সেই রাত্রিটা খুব শ্রান্ত ছিলাম আমরা সকলে। আর যেহেতু এই বাড়ির লোকেশনটা পুলিশ জানতো না, তাই
ওই রাত্রিটায় আর নড়াচড়া করিনি আমরা। ভালা করে রাত জেগে মূলত বিশ্রাম নিই সকলে। সারা দিনের ধকল মেটানোই তখন আমাদের লক্ষ্য ছিল। ঈশ্বরের কৃপায় সেই রাত্রে কোনো গন্ডগোল হয়নি। আমরা নিশ্চিন্ত ছিলাম এই কারণেই যে আসবার সময় পথে কোনো উটকো লোক আমরা দেখতে পাইনি। ফলে আমাদের যাত্রাপথ পুলিশের কানে উঠবার সম্ভাবনা ছিল না বললেই চলে। কথা ছিল পরদিন সকালে উঠে এই জলাভূমিটি থেকে বেরিয়ে উপকূলে পৌঁছনোর একটা রাস্তা খুঁজে নিয়ে বাঁটুল সর্দারের সাথে যোগাযোগ করে রেঙ্গুনগামী কোনো জাহাজে উঠব। বাঁটুলের কাছ থেকে শুনেছিলাম রেঙ্গুন তখন জাপানিদের হাতে চলে গেছে, আর সুভাষ বসু তখন চেষ্টা চালাচ্ছেন মণিপুর ইম্ফল হয়ে ভারতে ঢুকতে। ওনার সাথে যোগদানের জন্যই আমরা এভাবে ঘুরিয়ে নাক ধরবার কাজে ব্রতী হই। যাই হোক, সব কিছু এগোচ্ছিল সূচি মেনে, কিন্তু একটা দুর্ঘটনা ঘটলো যেটার জন্য আমরা কেউ কেউ প্রস্তুত ছিলাম না। কিরকম দুর্ঘটনা? কথা মতন আমি সকালবেলা সকলের সাথে দেখা করে এই জলাভূমিটি ধরে সোজা এগিয়ে চলি উপকূলের ধারে কাছে পৌঁছনোর একটা পথ খুঁজে নিতে। প্রাণান্তকর চেষ্টার পর দুপুর নাগাদ অভিষ্ট পথটি খুঁজে পাই। তৎক্ষণাৎ সেই খবরটি সকলকে জানানোর জন্য ফিরতি পথ ধরি। ডেরায় ফিরে আসি প্রায় সন্ধেবেলা, আর এসেই দুটি দুঃসংবাদ পাই। প্রথমটি হলো মার্গারেট পালিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডেরায়। আর দ্বিতীয়টা বাসভবনের ভেতরে জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার হয়েছে একটি রেডিও সেট। অর্থাৎ আমাদের মধ্যে কেউ একজন মির্জাফর রয়েছে যে পুলিশকে সংবাদ পাঠিয়েছে। দ্বার প্রান্তে চলেও এসেছে ওরা, শিয়রে সমন এসে দাঁড়িয়ে। তারপর? মার্গারেটকে খোঁজা তখন মাথায় উঠল। আমরা প্রস্তুত হলাম আমরণ সংগ্রামের জন্য। পজিশন ঠিক করে রাখা ছিল, সকলে যে যার পজিশনে বসলাম। পুলিশ আসতেই শুরু হলো যুদ্ধ। সকলেই মারা পড়ল একে একে, আমিও মারা পড়তাম। সোমেশের উপস্থিত বুদ্ধি প্রাণ বাঁচালো আমার। একটা লাইভ হ্যান্ড গ্রেনেডের ওপর উপুর হয়ে শুয়ে পড়ে নিজের বলিদান দিয়ে বাঁচিয়ে দিল আমায়। তারপর সকলে মারা পড়তে আমি রিট্রিট করি এই জলাভূমি ধরে। পরদিন সকালে আমি নিজেকে সারেন্ডার করি পুলিশের হাতে। আন্দামানের প্রবল ঠান্ডা আর নৃশংস খিদে, এর থেকে বেশি কিছু আর আমার করণীয় ছিল না। কথা বলতে বলতে শেষের দিকে গলা ধরে এসেছিল বৃদ্ধের। নিজের বক্তব্য শেষ করে চশমা নামিয়ে চোখটা মুছে নিলেন তিনি। তিনজনে নির্বাক হয়ে রইলেন কয়েক মিনিটের জন্য। তারপর বরখা জিজ্ঞাসা করলেন, ব্রজমোহন বাবু, কিছু মনে করবেন না, ওই মির্জাফরটি কে ছিল আপনি জানতে পেরেছিলেন? এই সত্যটা আমরা কখনো জানতে পারিনি, সময়ও পাইনি তলিয়ে দেখবার। তবে একটা কিছু অনুমান করেছিলাম, অম্বিকার সাথে মার্গারেটের একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। আমার বিশ্বাস পুরো প্ল্যানটাই দুজনের কীর্তি। পুলিশকে খবর দিয়েছিল ওরাই। আমরা বাকি সহযোদ্ধাদের মৃত্যু দেখতে পেলেও অম্বিকা আর মার্গারেটকে অকুস্থলে যুদ্ধ চলাকালীন আর খুঁজে পাইনি। এর থেকে আমার অনুমান
দুজনে ষাট করে আমাদের ডুবিয়ে। এ কি? হঠাৎ একটা ব্যাপার ঘটলো, যার জন্য প্রস্তুত ছিলেন না তিনজনের কেউই। জলাভূমির পাড়ে দাঁড়িয়ে ভর সকালবেলায় কথা বলছিলেন তিনজনই। হঠাৎ দিনের উজ্জ্বল আলোকে সরিয়ে সেখানে এক পলকে যেন নেমে এলো রাত্রির অন্ধকার। চমকে উঠে আশেপাশে তাকিয়ে দেখে যেন বাকরুদ্ধ হয়ে গেলেন বরখা। কোথায় সেই গার্ডওয়াল? কোথায় সে জমকালো রং করা বাড়ি? বাড়ির কাঠামো একই রয়েছে বটে, কিন্তু এটা এরকম ভাঙা চোরা জরাজীর্ণ হয়ে রয়েছে কেন? বাড়ির সামনের দিকে খোলা জায়গায় অন্ধকারে সার বেঁধে এগুলি গাছ দাঁড়িয়ে না? এতগুলো গাছ এখানে কোথা থেকে এলো? অন্ধকারে এগুলো তো, এ তো জঙ্গল বলে মনে হচ্ছে। থমকে চারদিকে তাকিয়ে দেখলেন বরখা। এখানে কি কোনো প্রলয় লেগেছে নাকি? বাড়ির লাগোয়া ফাঁকা উঠোনে জায়গায় জায়গায় জড়ো করে রাখা প্যাকিং বক্সে আগুন ধরে দাউ দাউ শব্দে জ্বলছে। মাটিতে বিভিন্ন স্থানে গর্তগুলির খোল পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সামনের দিকের জঙ্গলের বেশ কয়েকটা গাছেও আগুন লেগেছিল বোধহয়, সেগুলির গায়ের আগুন নিভে আসছে, কিরকম একটা রক্তাভ হয়ে জ্বলছে সেগুলো। আর মাটিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে টাটকা কয়েকটি দেহ না? দূর থেকে দেখে তাই মনে হলো, কাছে গিয়ে দেখার আর সাহস হলো না তার। অমঙ্গলজনক দৃশ্যের সাথে বারুদের কটু একটা গন্ধ এক লহমায় যেন কেড়ে নিয়েছে তার সব সাহস। অজিতকে ডাকবেন বলে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু কোথায় অজিত? কোথায় ব্রজমোহন বাবু? জলাভূমির পাড়ে তার সামনে ফাঁকা চত্বর, কেউ তো নেই। কোথায় গেলেন ওরা? ব্রজমোহন বাবু, ব্রজমোহন বাবু। ঘাড় ঘোরাতেই স্মিত চাঁদের আলোয় এবারে চোখে পড়ল দৃশ্যটা। হাঁটু জল ঠেলে ব্রজমোহন বাবু জলাভূমি ধরে এগিয়ে চলেছেন হনহন করে, কিন্তু ওনাকে এরকম যুবকের মতো প্রাণ শক্তিতে ভরপুর লাগছে কেন? 90-এর কাছাকাছি যার বয়স, তিনি এরকম অবলীলাক্রমে জল ভেঙে এগিয়ে চলছেন কোন শক্তির ভরসায়? উনি কি ব্রজমোহন বাবু নাকি অজিত? বেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে ওই মূর্তিটির জল ভেঙে এগিয়ে যাওয়ার দৃশ্যটা দেখলেন বরখা। শেষে দ্বিতীয় কোনো উপায় না পেয়ে নেমে পড়লেন জলে। এখন যাই থাকুক কপালে, এগিয়ে তাকে যেতেই হবে। প্রথম মোড়টি দিয়ে ডান দিকে ঘুরে গিয়েছেন জলাভূমিটি। বরখাও উপায় খুঁজে না পেয়ে ঘুরে গেলেন সেদিকে। সামনে আগুমান ব্রজমোহন বাবুকে আর দেখতে পাচ্ছিলেন না তিনি। জলে নেমে আসার পরেই একটা হালকা কুয়াশার চাদর ঘিরে ধরেছিল গোটা চত্বরটিকে। সামনে 5 হাত পর থেকে আর কিছুই দেখতে পাচ্ছিলেন না বরখা। অনুমানে এগিয়ে এসে মোড়টা ঘুরে সোজা কয়েক পা এগিয়ে এসেই জলের মাঝখানে এক টুকরো জমিতে দাঁড়ানো ঝাঁকড়া একটি গাছ চোখে পড়াতে এবার সেদিকে এগিয়ে গেলেন তিনি। জমিটির ওপরে উঠে আসতেই শোনা গেল এক যুবক কণ্ঠ। কত ভালোবাসতাম তোমায়, কিন্তু আমার মধ্যে ভালো কিছু তোমার চোখেই পড়লো না। যা কিছু ভালো, যা কিছু মহৎ, সবই বড়লোকের বেটা বজ্রর মধ্যেই রয়েছে। আমি শয়তান, তাই না? বেশ, এবারে দেখে নিয়েছো তো আমার শয়তানি। এখন শুয়ে থাকো ঠান্ডা গোশ হয়ে, তোমার বাবা না আসা পর্যন্ত। মোটা গুড়ির বটগাছটির ওপর থেকে যুবকের গলায় চাপা উত্তেজিত স্বরে কথাগুলো ভেসে এলো বরখার কানে। চুপি চুপি মুখ বাড়ালেন তিনি সেদিকে, আর থ হয়ে দাঁড়িয়ে পড়লেন নির্বাক হয়ে। এ কি? বটগাছটির পায়ের নিচে দাঁড়িয়ে কথাগুলো যিনি বলছিলেন তিনি একজন যুবক।
সাধারণ পুরনো ধাঁচের প্যান্ট শার্ট তার পরনে, চোখ মুখ অসম্ভব হিংস্র, চুল ব্যাকব্রাশ করা। আর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে অবশেষে বুঝতে পারলেন বরখা, এ তো যুবক ব্রজমোহন বাবু। কিন্তু উনি এরকম যুবক হয়ে উঠলেন কি করে, এরকম মুহূর্তের ভগ্নাংশে? তবে আসল বিষয়টি পড়ে রয়েছে মাটিতে যুবক ব্রজমোহন বাবুর সামনে। সাদা ভিক্টোরিয়ান গাউন পরা এক মহিলার দেহ, তার গায়ের রং আর মাথার লালচে চুল বলে দিচ্ছে মৃত মহিলাটি ব্রিটিশ। তার পোশাক অবিন্যস্ত, অনাবৃত, একদিকের পা বেরিয়ে এসেছে গাউনের বাইরে। পোশাকটি বুকের অনেকটা নিচ অবধি ছিঁড়ে টেনে নামানো, আর তার অনাবৃত বুকের মাঝখানে একটি ছুরি বিঁধে রয়েছে। কালচে রক্ত জমাট বেঁধে গিয়েছে ক্ষতস্থানে। দেহভঙ্গি আর নিথরতা বলে দিচ্ছে প্রাণ ওই শরীর ছেড়ে গিয়েছে অনেক আগে। মৃদু একটি হাসির স্বরে চটকা ভাঙল বরখার। সামনে দাঁড়ানো ব্রজমোহন বাবুর দিকে তাকালেন তিনি। বেশ কিছুক্ষণ হেসে নিজের মনে কিছু একটা বলতে যাবেন ব্রজমোহন বাবু মার্গারেটের শায়িত মৃতদেহটিকে উদ্দেশ্য করে। এমন সময়ে হঠাৎ জলের মধ্য থেকে ছপছপ এগিয়ে আসার শব্দে আকৃষ্ট হয়ে সেদিকে কান পেতে কয়েক সেকেন্ড ধরে শব্দটা শুনলেন তিনি। তারপর দ্রুত এক পাশে অনাদরে পড়ে থাকা একটা মোটা ডাল কুড়িয়ে নিয়ে বটগাছটির অপর প্রান্তে আত্মগোপন করলেন। বেশ কিছুক্ষণ পর জল থেকে উঠে এলেন উজ্জ্বল, শান্ত ও সৌম্য চেহারার তরতাজা একজন যুবক। নিজের শ্রান্ত দেহটিকে জল থেকে টেনে তুলে আগে বেশ কিছুক্ষণ মাটিতে বসে হাঁপিয়ে নিলেন তিনি। তারপর একটু ধাতস্থ হয়ে মুখ তুললেই হঠাৎ সামনে শায়িত দেহটির দিকে চোখ পড়াতে উদ্ভ্রান্তের মতো পা ফেলে দেহটির দিকে, মার্গারেট! জোর গলায় নামটি একবার আর্তনাদের ভঙ্গিতে ডেকে উঠে হাঁটু গেড়ে তার সামনে বসে কাঁদতে লাগলেন তিনি, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। যুবক ব্রজমোহন লুকোনোর জায়গাটি থেকে বেরিয়ে এসে সুযোগ বুঝে এবার সজোরে আঘাত করলেন নতজানু হয়ে কাঁদতে থাকা যুবকটির মাথার পিছনে। মৃদু একটি কাতরোক্তির সাথে যুবকটির অর্ধ অচেতন দেহটি পড়ে গেল মাটিতে মুখ থুবড়ে মার্গারেটের পাশেই। কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে কোনো মতে মুখ সামনের দিকে ফেরাতে পারলেন আহত যুবকটি। তিনি এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন নিজের আততায়ীকে। তুমি